পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের আরেকটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব ইউনিট অর্থাৎ একক নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত ইউনিট সম্বন্ধে আলোচনা করব। এই যে ইউনিট বা একক, এই ইউনিটসের মধ্যে তোমাদের যে যে টপিকসগুলি পড়তে হবে, আগে সেই বিষয়গুলি আমরা একটু জেনে নিই। আমাদের সর্বপ্রথম বুঝতে হবে ইউনিটস বা একক কি। এককের প্রকারভেদ, তার মানে হচ্ছে একক কত ধরনেরও কি কি, এই বিষয়টা আমরা আলোচনা করব আজকে। তারপরে আমরা জানবো এখান থেকে তোমাদের ফান্ডামেন্টাল ইউনিট, যেটার নাম হচ্ছে মৌলিক একক, এর আরও নাম আছে, আমি সম্পূর্ণ বিস্তারিত করব, আলোচনা করব তোমাদের সাথে। তারপর আছে তোমাদের লব্ধ একক, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এবং লাস্ট যেটা হচ্ছে তোমাদের আজকে থাকবে, সেটা হচ্ছে এককের প্রয়োজনীয়তা। এই যে টপিকসগুলা, এই টপিকসের মধ্যে তোমাদের আরও অনেক কিছু বিষয় লুকিয়ে আছে। প্রত্যেকটি বিষয়ই তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। শুধু তোমরা একটু ধৈর্য ধরে আজকের এই টিউটোরিয়ালটা দেখো। তোমাদের সম্পূর্ণ বেসিক আমি এখানে আলোচনা করব, আর প্রত্যেকটি টপিকস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা আসি এই যে একক বা ইউনিটস। একক বা ইউনিটস এই কথাটি বোঝার আগে আমরা আরেকটু ডিপলি চিন্তা করি। সাপোজ মনে করো রাজু নামে কোনো একটি ছেলেকে তার মা অথবা বাবা কি করলো, দোকানে পাঠিয়ে দিল চাল আনার জন্য। সাপোজ মনে করো যে চাল আনার জন্য তাকে দোকানে পাঠিয়ে দিল, কোনো গ্রোসারি দোকানে। এখন সেই রাজু গ্রোসারি দোকানে গিয়ে দোকানদারকে বলল, আমাকে 5 চাল দিন, 5 চাল। দোকানদারকে যখনই বলেছে যে 5 চাল, দোকানদার তখন ওই ছেলেটিকে বলছে যে বাবা 5 চাল বলে তো আমার কাছে কোনো কিছু জিনিস নেই, তুমি কি নিবা, অ্যাকচুয়ালি কি নিবে আমাকে সঠিকভাবে বলো। 5 চাল আমি বেচি না, 5 চাল কি, 5 চাল তো আমি বুঝতেছি না, তোমাকে কি নিতে বলেছে, তুমি বাড়ি থেকে ভালোভাবে শুনে এসো। ছেলেটি, রাজু যে ছেলেটি, ও বারবার বলছে না আমাকে 5 চাল নিতে বলেছে, 5 চাল নিতে বলেছে। ও বারবার একই কথা, দোকানদারের বারবার একই কথা, যে তিনি বুঝতে পারছেন না যে 5 চাল কি। 5 চাল তো আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই, যে 5 চাল, চালের অনেক কোয়ালিটি আছে, কিন্তু 5 চাল সম্বন্ধে আমি শুনিনি। তার মানে দোকানদার এখানে কনফিউশনে আছে। শুধু দোকানদার নয়, আমরা প্রত্যেকেই কনফিউশন হব। কিভাবে কনফিউশন হয়েছি, যখন রাজু বলেছে যে আমাকে 5 চাল দিন, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে চালের যে সঠিক কথাটা, ওজনের যে সঠিক কথাটা, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি, এমনকি দোকানদারও বুঝতে পারেনি। তার মানে রাজু যদি দোকানদারকে বলতো যে আমাকে 5 কিলো চাউল দিন অথবা আমাকে 5 কুইন্টাল চাউল দিন, তাহলে কিন্তু দোকানদার সঠিক কথাটি বুঝতে পারত। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, যে একটা পরিমাপ, তার মানে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি যে একটা পরিমাপ, এই পরিমাপ করতে গেলে আমাদের কি দরকার হচ্ছে, এককের বা ইউনিটসের দরকার হচ্ছে, তাই না? একটা একক ইউনিটসের দরকার হচ্ছে। তার মানে কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে আমাদের সর্বদা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটু খেয়াল করো, দেখো, যদিও জায়গার শর্টেজ আছে, আমি একটু তবু চেষ্টা করছি তোমাদের বোঝানো। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি তার মানে কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে, তাই না, ভৌত রাশি, এই যে ভৌত রাশি, এই ভৌত রাশির পরিমাপ করতে গেলে তোমাদের একটা কি লাগে, একটা সংখ্যা মান লাগে, যার ইংরেজি অর্থ নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু তার মানে এটা হচ্ছে সংখ্যা মান লাগে, একটা সংখ্যা মান। তার সাথে আরেকটা লাগে আমাদের একক, তাই না? তাহলে সংখ্যা মানের সাথে আমাদের একটা একক লাগে। এবার সংখ্যা মান হচ্ছে আমরা নিউমেরিক্যাল ভ্যালু ধরেছি, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু যেটা হচ্ছে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ, আর একটা ইউনিট, একক। এই যে বিষয়টি,
এই বিষয়টি না ছাড়া কিন্তু আমাদের ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পরিমাপ করতে পারি না। তার মানে একটা ভৌত রাশির পরিমাপ করতে গেলে অবশ্যই আমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু রাখতে হবে এবং একটা ইউনিটস তার সাথে রাখতে হবে। কারণ এই যে 5 কেজি 5 কেজির মধ্যে আমাদের 5 হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার ভ্যালু, তাই না? একটা নিউমেরিক্যাল নাম্বার ভ্যালু। আর কেজি হচ্ছে আমাদের একটা ইউনিটস। কেজি হতে পারে, অনেক সময় গ্রামে হতে পারে, বিভিন্ন ধরনের একক আসতে পারে। তাহলে এখান থেকে কিন্তু আমরা সকলেই বুঝতে পারলাম যে এই যে ভৌত রাশির একটা পরিমাপ, এই ভৌত রাশি মাপতে গেলে বা পরিমাপ করতে গেলে অবশ্যই আমাদের একটা এককের দরকার হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা নিউমেরিক্যাল ভ্যালু বা সংখ্যা মানের আমাদের প্রয়োজন। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন এই যে একক যে কথা, এই একক সম্বন্ধে তোমাদের একটু হলেও ধারণা মনের মধ্যে ঢুকেছে, তাই না? এখন আমরা বিস্তারিত আসি। একক কি? দেখো, একক একটু খেয়াল করো, একক কিভাবে হয়। একক হলো একটি নির্দিষ্ট পরিমাণ। একক যে, এই একক হলো একটি নির্দিষ্ট পরিমাণ বা মাপ, তাই তো? এটা তো একটা মাপ। 5 কিলো তো একটা মাপ, একটা ভর। 5 কিলো পরিমাণ হচ্ছে কোনো কিছুর একটা ভর। এখানে আমরা চালের ভর ধরেছি, আরো আদার্স অনেক কিছুর ভর হতে পারে। তাহলে একক হলো একটি নির্দিষ্ট পরিমাণ বা মাপ যা কোনো কিছুর পরিমাপ করতে ব্যবহৃত হয়। সঠিক কথা, যা কোনো কিছু আমরা মাপতে বা পরিমাপ করতে ব্যবহার করছি। এটি একটি মানদণ্ড হিসাবে কাজ করে, একটা ভ্যালু হিসাবে কাজ করে, যা বিভিন্ন পরিমাপের তুলনা করতে সাহায্য করে। বিভিন্ন পরিমাপের যে তুলনা, এই যে বিভিন্ন পরিমাপের তুলনা কথার অর্থ কি? আমরা তো সবসময় 1 কিলো, 5 কিলো, 2 কিলো এইভাবে তো অনেক কিছু নিয়ে থাকি। আবার দেখবা কখনো আমরা 250 গ্রাম নিয়ে থাকি, কখনো 100 গ্রাম নিয়ে থাকি, কখনো 1 কিলো 200 গ্রাম, 1 কিলো 500 গ্রাম নিয়ে থাকি না? কোনো একটা বস্তুর ভরকে যখন আমরা এক সাইডে উঠাই, ওঠানোর পরে যদি সেই বস্তুটির ভর 1 কিলো থেকে বেশি হয়, তাহলে দেখবা যে ডান সাইডে বস্তুর ভর থাকে এবং বাঁ সাইডে আমরা বাটখারা দিই, তাই না? সেই বাটখারা 1 কিলোর ওয়েটে যদি একটু বেশি থাকে, তখন দেখবা যে 50 গ্রামের কখনো বাটখারা চাপিয়ে দেওয়া হয়, কখনো 100 গ্রামের বাটখারা চাপিয়ে দেওয়া হয়, কখনো দেখবা যে 200 গ্রামের বাটখারা চাপিয়ে দেওয়া হয়, আবার কখনো 500 গ্রামের দেওয়া হয়। এই যে 100 গ্রাম, 50 গ্রাম, 200 গ্রাম, তাই না, 25 গ্রাম, এইগুলো হচ্ছে ওই বস্তুর ভরের সাথে তুলনা করা হচ্ছে। তার মানে কি, ওই বস্তুর অ্যাকচুয়ালি ভরটা কত সেইটা পরিমাপের জন্য এই যে তুলনা কথাটি ব্যবহার করা হয়েছে এখানে। বোঝা গেছে? তাহলে একক হলো একটি নির্দিষ্ট পরিমাণ যা কোনো কিছু পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি একটি মানদণ্ড হিসাবে কাজ করে যা বিভিন্ন পরিমাণের তুলনা করতে সাহায্য করে। এখন একক, এই যে একক, দৈর্ঘ্যের একক। সাপোজ মনে করো দৈর্ঘ্যে যে এককগুলো আছে আমরা কিসে পরিমাপ করতে পারি? অনেক সময় একটা দৈর্ঘ্য আমরা মিটারে পরিমাপ করতে পারি না, যে কত মিটার দৈর্ঘ্যের একটা বাঁশ বা ফিতা হতে পারে, বা রাস্তা কতটা দৈর্ঘ্য হতে পারে। কোনো সময় আমরা মিটারে ব্যবহার করছি, আবার কোনো সময় দেখা যাচ্ছে সেটা কিলোমিটারে ব্যবহার করছি। দৈর্ঘ্যের পরিমাপ কিন্তু, এটা কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে, দৈর্ঘ্যের পরিমাপ মিটারে ব্যবহার করতে পারি, আমরা কিলোমিটারে ব্যবহার করতে পারি, আবার কখনো সেন্টিমিটারে ব্যবহার করতে পারি। এই যে একক, এটা কিন্তু সব দৈর্ঘ্যের একক হিসাবে আমাদের কাজ করছে এখানে। দেখো আমি লিখে রেখেছি, যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা মিটার, কিলোমিটার, সেন্টিমিটার ইত্যাদি এককে আমরা কিন্তু একককে প্রকাশ করতে পারি। তাহলে বলো, এই যে একক, এই একক সম্বন্ধে কারো কোথাও কি ডাউট আছে? আর তোমাদের আশা করি কারো কোথাও ডাউট নেই। এই যে বেসিক, এই বেসিকগুলো তোমাদের মন দিয়ে শুনতে হবে, শুধু বই পড়লে হবে না, বইয়ের ভাষা তোমাদের শুধু লিখলে হবে না। ফিজিক্যাল সায়েন্স ডিপেন্ড করে তুমি কতটা বুঝেছো, বোঝার পরে তুমি কতটা সেই ঘটনাকে ব্যাখ্যা করে নিজের থেকে লিখতে পেরেছো, তবেই তুমি ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস পাবে। যদি বইয়ের ভাষা ইউজ করে তুমি লিখে আসো, সেখানে নাম্বারটা ফুল মার্কস অ্যাকচুয়ালি দেওয়া হয় না, একটু হলে কমিয়ে দেওয়া হয়। তাহলে ফিজিক্যাল সায়েন্স সম্পূর্ণ ডিপেন্ড করে নিজে কতটা বুঝেছি এবং বোঝার পরে আমি কতটা নিজের দিমাগ থেকে, নিজের ব্রেন থেকে আমি লিখে আসতে পেরেছি। সেটা যদি এক্সামিনার যখন চেক করে তখন সে বুঝতে পারে। কোনো একটা খাতা যখন তোমাদের চেক করা হয়, এক্সামিনার চেক করে, এই এক্সামিনার বুঝতে পারে যে এই ছেলেটি বা এই মেয়েটি কতটা
নিজের ভাষা প্রয়োগ করেছে এবং কতটা সে বইয়ের ভাষা প্রয়োগ করেছে এটা বোঝা যায় একটা খাতাতে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বুঝতে পারে। বোঝা গেল? যাই হোক, তাহলে একক সম্বন্ধে আর কারো কোথাও সন্দেহ নেই। এবার আসি আমরা একক। এককের প্রকারভেদ নিয়ে আমরা আসি। একক হচ্ছে দু ধরনের। কত ধরনের? দু ধরনের একক হয়। তার মানে একককে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক একক। এই যে মৌলিক একক, এর ইংরেজি নাম হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এই মৌলিক এককের আরো কিছু নাম আছে, বা ফান্ডামেন্টাল ইউনিটসের আরো কিছু নাম আছে। এটাকে প্রাথমিক একক বলা হয়, অথবা মূল একক হিসাবেও ধরা হয়। তার মানে মৌলিক একক বা প্রাথমিক একক একই ব্যাপার, অথবা মূল একক। এই যে কথাগুলি প্রত্যেকটার মানে একই। ওকে। আরেকটা হচ্ছে আমাদের আছে লব্ধ একক, যার ইংরেজি অর্থ হচ্ছে ডেরিভড ইউনিট। লব্ধ একক বা ডেরিভড ইউনিট। বোঝা গেল? এখন আমরা আসবো মৌলিক একক বা প্রাথমিক একক বা মূল একক। এই বিষয়টি আমরা একটু বুঝবো। দেখো, মৌলিক একক কাকে বলে একটু খেয়াল করো। মৌলিক একক হলো সেই একক যা অন্য কোনো একক বা পরিমাপের উপর নির্ভর করে না। মৌলিক একক হলো সেই ধরনের একক যা অন্য কোনো একক বা পরিমাপের উপর সে কখনো নির্ভর করে না। সে নিজের উপরই নিজে আত্মবিশ্বাস আছে, সে নিজের উপর নিজে ডিপেন্ড করে, সে অন্যের উপর ডিপেন্ড করে চলে না। বোঝা গেছে? অন্য কোনো একক বা পরিমাপ তৈরি করতে এই এককগুলি ব্যবহার করা হয়। এই যে এককগুলি আছে, এই এককগুলি কি হয়? অন্য কোনো একক বা পরিমাপ তৈরি করার জন্য এই মৌলিক একককে ব্যবহার করে থাকে। কিন্তু অন্য কোনো একক থেকে আবার কি অন্য কোনো একক থেকে এই মৌলিক একককে তৈরি করা যায় না। তার মানে মৌলিক একক হলো সেই একক যা অন্য কোনো একক বা পরিমাপের উপর কখনো সে নির্ভর করে না, ডিপেন্ড করে চলে না। কিন্তু এই যে একক, মৌলিক একক, এই মৌলিক একক থেকে অন্য কোনো একক বা পরিমাপ তৈরি করতে পারে। আবার এই মৌলিক একক অন্য কোনো একক থেকে তৈরি করা যায় না, এর উপর ডিপেন্ড করে অন্য একক তৈরি করব, কিন্তু অন্য কোনো একক থেকে একে তৈরি করা যাবে না। সেটা হচ্ছে আমাদের মৌলিক একক বা প্রাথমিক একক। সাপোজ মনে করো দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্য কি কারোর উপর ডিপেন্ড করে? কারোর উপর ডিপেন্ড করে না। দৈর্ঘ্য কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে চলে। দৈর্ঘ্যটা সময় কারোর উপর ডিপেন্ড করে না, সে নির্ভর করে না। সে কি করে? নিজেই চলে। কিন্তু সময়ের সাথে কিংবা দৈর্ঘ্যের সাথে অন্য কোনো একক আবার এদের ইউজ হয়ে থাকে। অন্য কোনো একক তৈরি করতে এদেরকে ইউজ করা হয়। সময়কে ইউজ করা হয়ে থাকে কখনো, আবার কখনো দৈর্ঘ্যকে ইউজ করা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের প্রাথমিক একক বা মৌলিক একক। এখন এই যে প্রাথমিক একক বা মৌলিক একক, এই এককগুলি তোমাদের মাপা হচ্ছে বা ধরা হয়। আমরা যখন মাপি তখন এটা অ্যাকচুয়ালি ধরা হয় এসআই ইউনিটে ধরা হয়। এসআই কথা কি? এসআই ইউনিট। এই বিষয়টা আজকে একটু পরিষ্কার করো। এসআই মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। এই যে এসআই ইউনিট, এসআই মিনস সিস্টেম ইন্টারন্যাশনাল। সিস্টেম ইন্টারন্যাশনালে এদের মাপা হয় এবং মৌলিক এককের 7টা ইউনিট আছে। 7টা ইউনিট। এই 7টা ইউনিটই হচ্ছে আমাদের সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটে পরিমাপ করা হয়েছে। কি কি 7টা ইউনিট একটু খেয়াল করো। এই দেখো আমি লিখে রেখেছি, দাঁড়াও আরেকটু আমি বলে নিই। যেহেতু এসআই একক নিয়ে যেহেতু কথাটা উঠলো, এই যে তোমাদের মৌলিক একক প্রাথমিক একক, এটা এসআই ইউনিটেই কেন? এসআই ইউনিটেই কেন মাপা হচ্ছে? এসআই ইউনিট কোথা থেকে এসেছে এই বিষয়টা একটু জানো। আমাদের যে সিস্টেম ইন্টারন্যাশনাল যে ইউনিটটা বা এককটা, এটা হচ্ছে তোমাদের ফ্রান্সের একটা শহর আছে, স্যাভ্রে নামে একটা শহর আছে, স্যাভ্রে। এই যে ফ্রান্সের স্যাভ্রে টাউনটা বা শহরটা, সেই শহরে একটা মিউজিয়াম ছিল, এখনো আছে, একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামের মধ্যে যে মিউজিয়ামটা হচ্ছে তোমাদের বলা হয়, একটু লিখে রেখেছি, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার। ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার। এই স্যাভ্রের যে একটা মিউজিয়াম মানে জাদুঘর, ওই জাদুঘরের মধ্যে
একটা চোঙ ছিল, চোঙ, যে চোঙটার এই যে এমন একটা চোঙ ছিল, আমি জায়গা নেই, আমি যেন দেখাতে পারছি না তোমাদের, এই যে এইভাবে একটা চোঙ ছিল, এই যে এই আকৃতির একটা, এইভাবে একটা কি হলো চোঙ, এইভাবে একটা চোঙ ছিল। এই চোঙের যে হাইট, উচ্চতাটা দেখো, এই যে হাইট, এই উচ্চতাটা 3.9 সেন্টিমিটার ছিল এর হাইট, এবং এর যে ব্যাস, এই যে ব্যাসটা, এই ব্যাসটাও 3.9 সেন্টিমিটারই ছিল। বোঝা গেছে? তার মানে ফ্রান্সের স্যাভরে যে শহরটা, সেই শহরে যে মিউজিয়াম, যে মিউজিয়ামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার, সেখানে ওই জাদুঘরের মধ্যে একটা চোঙ ছিল, সেই চোঙের উচ্চতা 3.9 সেন্টিমিটার এবং তার ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার। ব্যাস এবং দৈর্ঘ্য সেম, যেটাকে পরিমাপ করা হয়েছে ইন্টারন্যাশনাল ভাবে, এর পরিমাণ বা এর ভর হচ্ছে 1 কেজি। এর পরিমাণ বা ভর হচ্ছে 1 কেজি। এই 1 কেজি আমাদের যে কোনো জায়গাতেই পরিমাণ, কোনো বস্তুর ভরের পরিমাণ সমান হয়। এখান থেকেই ওই মিউজিয়াম ঘরেই এটা পরিমাপের একটা পদ্ধতি করা হয়েছে। এখন তোমরা যদি ভাবো যে আমেরিকাতে কোনো বস্তুর 1 কিলো ভরের কোনো একটা আমি বস্তু নিয়ে এলাম, সেই বস্তু যদি আমরা চলে যাই অন্য কোনো দেশে, অন্য কোনো একটা দেশে, আমেরিকা থেকে অন্য কোনো দেশে, সুইজারল্যান্ডে চলে গেলাম, তাই না? এইভাবে কোনো দেশে যদি চলে যাই, সেই ভর যদি ওখানে যে আবার পরিবর্তন হয়ে যায়, তা কিন্তু কখনো হয় না। তার মানে 1 কিলোর যে ওয়েট, যে ভর, সেটা এমনভাবে ওখানে করা হয়েছে, আমরা পৃথিবীর যে কোনো দেশেই নিয়ে যাই না কেন, তার ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যে কোনো দেশে নিয়ে যাব, সেই ভরের কোনো পরিবর্তন হবে না। তার যে ওয়েট, সেই ওয়েট ওখানেও সেমি 1 কিলোই দেখাবে। আর এই 1 কিলোর যে ওয়েটটা, সেটা করলো কিন্তু ফ্রান্সের সেভরে শহরে, সেই মিউজিয়ামে, যে মিউজিয়ামটার নাম আছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার। বোঝা গেছে? ওই তখন থেকেই আমাদের এই যে সিস্টেম ইন্টারন্যাশনাল যে ইউনিট, এই ইউনিট কথাটা তখন থেকে ব্যবহার করা হয়েছে। এখন এই যে মৌলিক এককের প্রাথমিক একক, এই মৌলিক এককের প্রাথমিক এককের 7টা যে ইউনিট, এবার আসি আমরা। দেখো 7টা ইউনিট: দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্য, তারপরে ভর, তারপর সময়, তারপর তড়িৎ প্রবাহ, তারপর তাপমাত্রা, তারপর পদার্থের পরিমাণ, এবং হচ্ছে আলোক তীব্রতা। এই 7টা একক মৌলিক এককের, প্রত্যেকটাকে এসআই ইউনিটে মাপা হয়। এখন দৈর্ঘ্যের যে একক, দৈর্ঘ্যটাকে কিভাবে মাপা হয়? মিটারে মাপা হয়। বোঝো কিন্তু, দৈর্ঘ্যকে হচ্ছে মিটারে মাপা হবে। ভরটাকে মাপা হবে কিলোগ্রামে, মানে কেজিতে মাপা হয় প্রত্যেকটার এসআই ইউনিট। সময়কে মাপা হয় সেকেন্ডে, সেকেন্ডে। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে মাপা হয় অ্যাম্পিয়ারে, যেটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করে, প্রত্যেকটার আমি দিয়ে রেখেছি, অ্যাম্পিয়ারে মাপা হয়। তাপমাত্রা মাপা হয়েছে কেলভিনে, যেটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ মাপা হয়েছে মোলে, মোল আমি লিখে রেখেছি। আলোক তীব্রতা মাপা হচ্ছে ক্যান্ডেলা, যেটা হচ্ছে সিডি দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে মৌলিক এককের তোমাদের প্রত্যেকটার ব্যাখ্যা। এবং এই যে 7টা যে ইউনিট, এই ইউনিট তোমাদের একটু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ইউনিট। কি করে আসলো সেটা কিন্তু আমি বলেছি, অনেকে জানে না, অনেকেই জানে না, যেটা আমি তোমাদের বললাম, একটু ধ্যান দিয়ে পড়বা এগুলা। এইবার আসি আমরা লব্ধ একক। দেখো লব্ধ এককটা সম্বন্ধে এবার আমরা বুঝি। লব্ধ একক হচ্ছে যেসব একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়, তাদের বলা হয় লব্ধ একক। আমি কি বললাম এবার? লব্ধ একক হচ্ছে যে সমস্ত বা যেসব একক একটার থেকে বেশি, এক বা একাধিক মূল একক, বলতে এই যে প্রাথমিক একক বা মৌলিক একক, এক অথবা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, তাদের বলা হয়েছে লব্ধ একক। কিভাবে হয় দেখো, আমি উপরের বিষয়গুলো একটু মুছে দিই, তাহলে এবার তোমরা ভালোভাবে বুঝবা। দেখো আমাদের যেহেতু আসছে লব্ধ একক কথাটা, আমি তাহলে এই এত পর্যন্ত একটু মুছে দিই। দেখো খুবই বিষয়, মানে মজার বিষয় একটা, অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্স হচ্ছে একটা মজার বিষয় এবং খুবই বোঝার বিষয়, বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টার বা যে অধ্যায়টাই পড়ো না কেন, তোমাদের মজা নিয়ে পড়তে হবে,
যেন রসিকতা হতে হবে, অ্যাকচুয়ালি যেন রস থাকে পড়াটার মধ্যে। মরিয়াল মরিয়াল ভাব থাকলে আমাদের হবে না। সবসময় হাসি খুশির মধ্যে বিষয়টি ব্যাখ্যা করে এবং মজা নিয়ে তোমাদের কি করতে হবে, এই ফিজিক্যাল সায়েন্স, শুধু ফিজিক্যাল সায়েন্স নয়, অ্যাকচুয়ালি কথাটা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয় একটু পড়ার চেষ্টা করতে হবে তোমাদের। হ্যাঁ, যাই হোক, এখন আমরা একটু বুঝবো। আমার বোর্ডটা একটু ছোট হওয়ায় সমস্যা তৈরি হয়ে গেছে। আমি আশা করি কিছুদিনের মধ্যে আমি তোমাদের নিব, একটা বড় বোর্ড নিব, আমি চেষ্টায় আছি। দেখো, যাই হোক, এবার আমরা আসি লব্ধ একক। লব্ধ এককটা যেহেতু বলেছে যে যেসব একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হচ্ছে তাদের বলা হচ্ছে লব্ধ একক। এক বা একাধিক মৌলিক একক কিন্তু আমাদের কেউ কারোর উপর ডিপেন্ড করেনি, ও কিন্তু কারোর উপর ডিপেন্ড করেনি, বরঞ্চ ওর সাহায্যে অন্য কোনো একক ডিপেন্ড করে চলছে। আবার অন্য কোনো এককের ডিপেন্ড নিয়ে কিন্তু মৌলিক একক তৈরি হয় না। কিন্তু লব্ধ একক কি হচ্ছে, মৌলিক এককের সাহায্যেই ওর উপর ডিপেন্ড করে এক বা একাধিক এককের সাহায্যে গঠিত হচ্ছে। কিভাবে গঠিত হয় দেখো, আমাদের যেমন ক্ষেত্রফল এবং আয়তন উদাহরণ, যেটা লব্ধ একক, লব্ধ একের উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল এবং আয়তন। এবার ক্ষেত্রফল কথাটা দেখো, একটু ভাবো, এদিকে দেখো, ক্ষেত্রফল 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 ইকুয়াল টু কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। এখন এই যে দৈর্ঘ্যটা আমাদের কোন রাশি, প্রাথমিক একক না, সরি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একক, প্রাথমিক একক বা মৌলিক একক না। প্রস্থটাও তো আমাদের প্রাথমিক একক এবং মৌলিক একক। তার মানে এই যে ক্ষেত্রফল তৈরি হতে গেলে আমাদের কি বলেছে সংজ্ঞার মধ্যে, একটা অথবা তার বেশি। অলওয়েজ সবসময় বেশি হবে, একটা দিয়ে কখনো হবে না। একটার বেশি একক যখন ব্যবহার করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে আমাদের লব্ধ একক। এখন এই দৈর্ঘ্যের একক আমরা কি জানি, মিটার, তাই না? কিন্তু প্রস্থের এককও আমরা কিন্তু জানি মিটার, দুটোই মিটার। তাহলে এটা গুণ করলে কিন্তু অ্যাকচুয়ালি মিটার স্কয়ার, তার মানে বর্গ মিটার কথাটা আসে। ক্ষেত্রফল অলওয়েজ বর্গ মিটার আসে, বোঝা গেল? তাহলে এক অথবা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়েছে আমাদের লব্ধ একক। এবার আয়তনটা দেখো, আয়তন আমরা কি জানি, আয়তন মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আছে, তার মানে আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই তিনটের গুণফল যখন আমরা করি তখন অ্যাকচুয়ালি আয়তন আসে। এখন দৈর্ঘ্য একটা মৌলিক একক, প্রস্থ একটা মৌলিক একক এবং উচ্চতা হাইট যেটা, এটা কিন্তু একটা মৌলিক একক। তাহলে এখানে তিনটে নেওয়া আছে, প্রত্যেকের কিন্তু আমাদের একক মিটারে, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। তাহলে এটা যদি গুণ করি মিটার কিউব, তার মানে আয়তন সবসময় ঘন মিটারে থাকে। এই যে কিউব কথার অর্থ, এটা অ্যাকচুয়ালি ঘন মিটার হয়, ঘন মিটার, তাই না? আয়তন ইকুয়াল টু ঘন মিটার। এটা কিন্তু যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না একটু মনে রাখবে এই বিষয়টা। তাহলে আমরা লব্ধ একক সম্বন্ধে সম্পূর্ণ বুঝতে পেরেছি, ক্ষেত্রফল এবং আয়তন থেকে কিভাবে এলো, প্রাথমিক এককের উপর যারা ডিপেন্ড করে তৈরি হয়েছে কিভাবে এলো আমি কিন্তু দেখিয়েছি। ওকে, এইবার এখান থেকে আরেকটা কথাটা কি, আমরা মৌলিক একক প্রাথমিক একক সম্বন্ধে বুঝলাম, উদাহরণ জানলাম, 7টা একক ছিল যেটা এসআই ইউনিটে মাপা হয়, তাই না? লব্ধ একক জানলাম, উদাহরণ জানলাম। এখন এমন কিছু রাশি আছে যাদের একক নেই, এমনও কিছু রাশি আছে যাদের একক নেই। তার মানে এককবিহীন কিছু রাশি আমাদের জানতে হবে, তাই না? এককবিহীন রাশি দেখো, এককবিহীন রাশি অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি সেটা আমরা একটু জানবো আগে, তারপরে আমরা এক এক করে ব্যাখ্যাতে আসবো। এককবিহীন রাশি হচ্ছে দুটো সমান জাতের রাশির অনুপাতকে বোঝানো হয়, দুটো সমজাতীয় রাশির অনুপাতকে বোঝানো হয় এককবিহীন রাশি হিসাবে। দেখো, আমরা আরেকটু পরিষ্কার জানি, এককবিহীন রাশি হচ্ছে যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, সমান দুটো রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না। তার মানে দুটো সমজাতীয় রাশির
অনুপাত যারা, তাদের কোনো একক থাকে না, শুধুমাত্র সংখ্যা মান দিয়ে তাদের শুধু একটা সংখ্যা, নিউমেরিক্যাল ভ্যালু, যেটা সংখ্যা মান সেটাই থাকবে, কিন্তু তার পাশে যে ইউনিট, সেই ইউনিটটা থাকে না। শুধুমাত্র সংখ্যা মান দিয়ে রাশিটিকে প্রকাশ করা হয়, তাকে বলা হয় এককবিহীন রাশি। এককবিহীন রাশি কি কি হতে পারে? এককবিহীন রাশি কিছু উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে তোমাদের মনে রাখতে হবে। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, আণবিক ভর, প্রতিসরাঙ্ক, যান্ত্রিক সুবিধা, তুল্যাঙ্ক ভার, প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটা হচ্ছে এককবিহীন রাশি, তার মানে এদের একক নেই। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, আণবিক ভর, প্রতিসরাঙ্ক, যান্ত্রিক সুবিধা এবং তুল্যাঙ্ক ভার। কিভাবে বুঝলাম যে এর হচ্ছে এককবিহীন রাশি? কারণ দুটো সমজাতীয় রাশি যেহেতু বলেছে সংজ্ঞার মধ্যে, তাই না? তাহলে খেয়াল করো, দেখো আমরা তাহলে প্রথমে যে আপেক্ষিক গুরুত্ব আছে, এই আপেক্ষিক গুরুত্বটাতে একটু তোমাদের বুঝিয়ে দিই। এদিকে একটু দেখো, আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু, আমরা কি জানি? আপেক্ষিক গুরুত্ব সমান সমান বস্তুর ভর, বস্তুর ভর বাই ওই বস্তুর ভরের, ওই বস্তুর ভরের সমান আয়তনের, সমান আয়তনের জলের ভর, জলের ভর। তার মানে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু আমরা লিখতে পারি বস্তুর ভর, কোন বস্তুর ভর বাই ওই বস্তুর ভরের সমান আয়তনের আমাদের জলের ভর। তাহলে এখানে দেখো বস্তুর ভর, বস্তুর ভর আমরা কিসে, মানে বস্তুর ভরের অ্যাকচুয়ালি একক আছে আমরা কেজিতে, কেজিতে মাপ বাই ওই বস্তুর ভরের সমান আয়তনের জলের ভরও আমরা কি করব? কেজিতে মাপ। বস্তুর ভরও কেজিতে, আবার জলের ভরও আমরা কেজিতে মাপবো। তাহলে এই যে কেজি কেজি যদি কেটে যায়, কেজি কেজি যদি কেটে যায়, তাহলে এটা কি? ইউনিট, ইউনিটলেস বা নো ইউনিটস, বা এটা নো ইউনিট। তার মানে কি? এর কোনো ইউনিট বা একক নেই, অর্থাৎ আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। শুধু আপেক্ষিক গুরুত্বের শুধু একটি নিউমেরিক্যাল ভ্যালু বা সংখ্যামান থাকে, সংখ্যামান দ্বারা এদের প্রকাশ করা যায়। কারণ এককবিহীন রাশির মধ্যে কিন্তু এটাই ছিল, যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না, শুধু সংখ্যা মান দিয়ে রাশিটিকে প্রকাশ করা যায়, তাদের বলা হচ্ছিল আমাদের এককবিহীন রাশি। তাহলে এই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমাদের এককবিহীন একটি রাশি। এই যে প্রত্যেকটা উদাহরণ, এই প্রত্যেকটা উদাহরণ তোমাদের পড়তে হবে। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, আণবিক ভর, প্রতিসরাঙ্ক, যান্ত্রিক সুবিধা, তুল্যাঙ্ক ভার। বোঝা গেছে? এখন কথা হলো, দুটো সমজাতীয় রাশি অনুপাতকে আমরা বলেছি এককবিহীন রাশি, কিন্তু এমনও কিছু রাশি আছে যারা দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও তাদের একক আছে। এটা তো একক নেই, সমজাতীয় রাশির অনুপাত একক নেই, কিন্তু এমন দুটো আছে, দুটো, মাত্র দুটো, বেশি না, দুটো, দুটো রাশি আছে যারা সমজাতীয় হওয়া সত্ত্বেও এদের একক আছে। কি কি? দেখো, খুবই ইন্টারেস্টিং বিষয়। কোণ, একটা হচ্ছে কোণ। কোণ ইকুয়াল টু কি জানি আমরা? কোণ, কোণ সমান সমান কি জানি? বৃত্তচাপ, তাই না? বৃত্তচাপ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে কোণ। এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে এখান থেকে একটা হচ্ছে বৃত্তচাপ, এই যে চাপটা, এই চাপটা আমরা কি? অবশ্যই একটা দৈর্ঘ্য, মিটারে মাপ। এবং এই যে ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধ, সেন্টার থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। তো ব্যাসার্ধটা তো আমরা অলওয়েজ মিটারেই মাপি, মাপবো না? মিটারেই মাপতে পারি। মানে একক কখনো দেখা গেল সেন্টিমিটারে থাকবে, কখনো মিটারে থাকবে। আমরা মিটারটা ধরি, দৈর্ঘ্যের যেটা। হ্যাঁ, এবার ধরো এই যে বৃত্তচাপটা আমরা মিটারে মাপি এবং ব্যাসার্ধটা আমরা মিটার দিই। এই যে মিটার মিটার কেটে গেল, সমজাতীয় দুটো রাশির অনুপাত। সমজাতীয় রাশি মানে এরো মিটার ওরো মিটার, এই জন্য এটা সমজাতীয় রাশি হওয়া সত্ত্বেও কিন্তু কোণের একটি একক আছে। কি একক? সেটি কি বলতো? এককটা একটু বোঝো। সেটি হচ্ছে আমাদের, মনে পড়ে কি? মনে পড়বে, এবার দেখো, সেটা হলো আমাদের
রেডিয়ান, মনে আছে? ডিগ্রি, একটা হচ্ছে ডিগ্রি অথবা রেডিয়ান, ডিগ্রি অথবা রেডিয়ান আমরা মেপেছি না, কোন ডিগ্রিতে মাপা হয় অথবা রেডিয়ানে মাপা হয়। তার মানে দুটো সমজাতীয় রাশির অনুপাত থাকা সত্ত্বেও এই কোণ হচ্ছে আমাদের কোণের অ্যাকচুয়ালি একক, একটা একক আছে, সেটা কি এককটা ডিগ্রি এবং রেডিয়ান। আরেকটা কি, আরেকটা আছে তোমাদের, কোণ একটা হয়, আরেকটা হচ্ছে ঘনকোণ। দেখো ঘনকোণ, ঘনকোণ, ঘনকোণ সমান সমান আমরা জানি ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ, দূরত্বের বর্গ। তাহলে ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ, ক্ষেত্রফল আমরা কি জানি, এর একক হচ্ছে মিটার স্কয়ার বাই দূরত্ব মিটার স্কয়ার। তাহলে দুটো কেটে গেলেও কিন্তু এই যে ঘনকোণ, ঘনকোণের একটি একক আছে যেটাকে বলা হচ্ছে এস্টেরেডিয়ান, এস্টেরেডিয়ান, এটা হচ্ছে আমাদের এস্টেরেডিয়ান, এস্টেরেডিয়ান, রেডিয়ান, খুব ইম্পর্টেন্ট টপিকস দুটো। তার মানে ঘনকোণ এবং কোণের এরা দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও আমাদের কোণ মাপা হয় ডিগ্রি বা রেডিয়ানে এবং ঘনকোণকে মাপা হয় এস্টেরেডিয়ানে। কি করে এলো বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, আমরা জানলাম যে দুটো সমজাতীয় রাশির অনুপাত থাকা সত্ত্বেও আমাদের এই কোণ এবং ঘনফল এই দুটো হচ্ছে একক আছে, বোঝা গেল? তাহলে এইগুলো নিয়ে আশা করি তোমাদের কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নেই। এইবার আসবো আমরা মেন লাস্ট টপিকস, যেটা হচ্ছে এককের প্রয়োজনীয়তা। এবার এককের প্রয়োজনীয়তা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানি। এটা অ্যাকচুয়ালি এটা একটু গল্পের মতো আমাদের শুনতে হবে। শোনো, আমরা প্রথমে একক সম্বন্ধে যেহেতু ধারণা নিয়ে এসেছি, সেহেতু এখন আমরা সরাসরি বলতে পারি একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ সম্ভব নয়, তাই না? অথবা একক ছাড়া আমাদের দৈনন্দিন জীবন, প্রত্যেক দিনের জীবন কিন্তু অচল। কেন অচল দৈনন্দিন জীবন? কারণ কোনো ব্যক্তির বয়স যদি 15 বলা হয়, তাহলে সেই ব্যক্তির বয়সের সঠিক অনুমান আমরা করতে পারি না। যদি ব্যক্তির বয়স 15 বছর বলা হয়, তাহলে আমরা কি করতে পারি, সেই ব্যক্তির বয়সের সঠিক অনুমান বা ধারণা করতে পারি। কিংবা আমরা যদি কখনো কোথাও বা কোনো দোকানে গিয়ে বলি, কোন একটা সামান যখন আমরা নিই, কোন একটা জিনিস যখন আমরা নিই, সাপোজ যেমন আমি চাল দিয়ে বুঝিয়েছি, যদি বলা হয় যে 5 চাল দিন, এই 5 চাল থেকে দোকানদার সঠিক ওজনের যে পরিমাপটা, সরি এখানে ভর, যেটা ভরের যে পরিমাপ সেটা তিনি বুঝতে পারেন না। যদি তাকে বলা যেত যে আমাকে 5 কিলো চাল দিন অথবা 5 কুইন্টাল চাল দিন, তাহলে সেই ব্যক্তি বা দোকানদার সঠিক ভরের পরিমাপটা অনুমান করতে পারত। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি, এর থেকে আমরা সম্পূর্ণ বুঝতে পারি যে আমাদের দৈনন্দিন জীবন বা জীবনে একক ছাড়া অচল, এবং কোনো ভৌত রাশির পরিমাপ করতে হলে আমাদের এককের প্রয়োজন আছে। তাহলে এই হচ্ছে তোমাদের এককের প্রয়োজনীয়তা। কেন প্রয়োজন হলো, কিসের জন্য প্রয়োজনীয়তা, আশা করি বোঝা গেছে। এইভাবে তোমরা একটু বানিয়ে লিখবা, দেখবা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, ওই লেখাটা একটু রিডিং পড়বা, রিডিং পড়লে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে যে এককের প্রয়োজনীয়তাটা কি। তাহলে এই ছিল আজকে তোমাদের এই টিউটোরিয়ালে একক সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আশা করি কারো কোথাও এই একক নিয়ে সমস্যা থাকবে না, যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমার নাম্বার আছে, আমার পেজে আছে, আমার চ্যানেলে আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা সরাসরি আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। তাহলে এই একক নিয়ে তোমরা একটু সম্পূর্ণ বিস্তারিত পড়াশোনা করো, আবার দেখা করবো তোমাদের সাথে